প্ল্যান করে বিহানের অনুপস্থিতিতে বিহানের চেহারে অরিনকে বসালো মোহিনী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে ঋতুজাকে কম্পাস সবকিছু বুঝিয়ে বললে তখনই ঋতুজা বলতে থাকে, এসব কি বলছিস কম্পাস? তুই একা একা এভাবে রিস্ক নিয়ে গিয়েছিলি, আমাদের কাউকে জানালেই তো পারতি, আমরা কেউ তোর সঙ্গে যেতাম, তবে তো আমার ছেলেটাকেও আমি দেখতে পারতাম। তখনই কম্পাস বলতে থাকে, মা আমি নিশ্চিত ছিলাম না, তার কারণেই আমি তোমাদের কাউকে কিছু জানাতে পারিনি, আমাকে ক্ষমা করে দাও। তখনই ঋতুজা বলতে থাকে, ঠিক আছে মা, চিন্তা করিস না, সবকিছু ঠিকঠাক হয়ে যাবে, কোনোভাবে ভেঙে পড়বি না। আমি জানি আমার বিহানটা অনেক স্ট্রং হয়ে গেছে, তুই ওকে অনেক অনেক শক্তি দিয়েছিস না, ও কিছুই হতে পারবে না। তখনই দেখা যায় কম্পাস বলতে থাকে, প্রান্তিকদা বলেছে আমাকে সাহায্য করবে। তখনই তখনই ঋতুজা বলে ওঠে, প্রান্তিকটা কে রে? কম্পাস বলতে থাকে, একটি ছেলে, কেমন যেন অদ্ভুত দেখতে, ওর হাতে হাতে অনেক বড় একটা কাটা চিহ্ন। তা আমার ওটা দেখে মনে হলো যে ও অনেক অনেক দিন হলো এসব কাজ করে আসছে, ও হয়তোবা কোনো কিছুর সঙ্গে যুক্ত আছে, কিন্তু ও আমাকে বলেছে যে ও নাকি বরাবরই অসহায়দের পাশে দাঁড়ায়, অসহায়দের সাহায্য করে। আমাকে আমাকে সাহায্য করতে চেয়েছে, বলেছে যে ও আমার সঙ্গে থেকে বিহান স্যারকে খুঁজে দেবে। তখনই ঋতুজা বলতে থাকে, যখন ও বলেছে তখন অবশ্যই দেবে, কিন্তু এই ছেলেটার সঙ্গে কি দেখা করা যাবে? এই কথা বলেই ঋতুজা মনে মনে বলতে থাকে, ও যে কথাটা বলছে সেটা শুনে তো মনে হচ্ছে যে সে আমার হারিয়ে যাওয়া সেই লোকটি। এরপরে দেখা যায় এদিকে এদিকে প্রান্তিক বসে আছে আর সামনে দাঁড়িয়ে আছে বস্তির বাচ্চাগুলো। এরপরে প্রান্তিক বলতে থাকে, নিজেদের তো সাহসী হতে হবে তাই না? নিজেদের নিজেদের এভাবে দমিয়ে রাখা যাবে না, নিজেদের এগিয়ে যেতে হবে। তার যেন কি চাই বলতো? তখন সবাই সবাই চুপ করে দাঁড়িয়ে থাকে আর বলতে থাকে যে হ্যাঁ, হ্যাঁ আমরা সবাই এগিয়ে যাব। তখনই প্রান্তিক বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, এবার তোদের অস্ত্রটা তোদের দেখিয়ে দিচ্ছি। এই বলে বই বের করলে তখন সবাই হেসে ওঠে আর প্রান্তিক বলতে থাকে, কি ভেবেছিলি তোদের হাতে আমি রিভলভার তুলে দেব? কখনোই না, কখনো এটা মাথায় আনবি না। তোদেরকে পড়াশোনা করতে হবে, পড়াশোনা করে অনেক দূর এগিয়ে যেতে হবে তোদেরকে। তোরা কখনো রিভলভার হাতে নিবি না, এটাই তোদের অস্ত্র। কখনো কখনো আগ্নেয়াস্ত্র হাতে নেওয়ার কথা মাথায়ও আনবি না। এই 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 প্রান্তিকদা যতদিন আছে তোদেরকে কোনো কোনো অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত হতে দেবে না। এদিকে দেখা যায় সান্ডু তাদের দলে ঢুকে গেলে তখনই প্রান্তিককে বলতে থাকে, কাজ হয়ে গেছে। ও এখন এখন মুন্নাদের দলে ঢোকার জন্য প্রচেষ্টা চালাচ্ছিল, এইমাত্র ঢুকে পড়লো। ও ও বারে গিয়েছে, ওখানে মুন্নার দল বলো সবাই মিলে মজা করছে, তাই ওখানে ওখানে শান্তুকে পাঠিয়ে দিয়েছি। এদিকে দেখা যায় কম্পাস খাবার খাচ্ছে আর রাতের কথা ভাবছে। বিহানকে তার সামনে দিয়ে নিয়ে গেল, কিন্তু সে কোনোভাবেই আটকাতে পারলো না। ঠিক তখনই দেখা যায় অনেকগুলো লোকজন এসে বাড়িতে গ্যাঞ্জাম শুরু করে দেয়। এরপরেই অখিলেশ গিয়ে বলতে থাকে, কি হয়েছে, আপনারা এরকম করে কেন গ্যাঞ্জাম করছেন, কি চাইছেন আপনারা? তখনই লোকগুলো বলতে থাকে, কি ভেবেছেন আপনারা এভাবে এভাবে আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ অনিশ্চয়তা করে দেবেন আপনারা? এটা কখনোই হতে পারে না। এদিকে দেখা যায় মোহিনী ইশারা করে বলতে থাকে, আরো উত্তেজিত তৈরি করো, সবাই যেন ভয় পেয়ে যায়, উত্তেজনা তৈরি করো আর সবাই যেন ডিসিশন নেয় যে কাউকে একটা বোর্ড মিটিং এ বসাতে হবে, কাউকে একটা কলেজের চেয়ারে বসাতে হবে। এরপরে দেখা যায় লোকগুলো বলতে থাকে, আপনাদের ছেলে হারিয়ে গিয়েছে কিংবা নিজে আত্মসমর্পণ করেছে, সেটা সেটা তো আমাদের দোষ নয়, তবে আমাদের বাচ্চাদের কেন সেমিস্টার পিছিয়ে দেওয়া হলো বলুন তো? কেন এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হলো? আমাদের বাচ্চাদের কি ভবিষ্যৎ নেই? এ কথা শুনে অবাক হয়ে যায় অখিলেশ বলতে থাকে, আপনারা এসব কি বলছেন? আমরা তো সেমিস্টারটা ক্যান্সেল করিনি, আমরা আমরা ওটাকে একটু পিছিয়ে দিয়েছি। যে এই কলেজে ওনার যে দেখাশোনা করে সেই যদি না থাকে তবে পরীক্ষাটা কি করে হতে পারে বলুন তো? তখন এ কথা শুনে মহিলাটি বলতে থাকে, না এটা আমরা মানবো না, কিছুতেই মানবো না। আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যতের কথা আমাদেরকে চিন্তা করতে হবে। আপনাদের তো আর এমনি এমনি আমরা আপনাদের দিয়ে পড়াশোনা করাচ্ছি না, তাই না? আপনাদের তো টাকা দিচ্ছি, আপনারা কি টাকা নিয়ে বিজনেস শুরু করেছেন নাকি? নিজের ছেলেকে হারিয়ে ফেলেছেন বলে আমাদের বাচ্চাদের সেমিস্টার অফ করে দেবেন, এটা তো আমরা মেনে নিতে পারি না। তখন এ কথা শুনে অখিলেশ বলতে থাকে,
থাকে, আপনারা ভুল বুঝছেন, ভুল করছেন, বুঝতে পারছেন না আপনারা কি বলছেন। তখনই কম্পাস বলতে থাকে, কাকিমা আপনারা প্লিজ এরকম করে চিৎকার চেঁচামেচি করবেন না। আমাদের আমাদের সেমিস্টারটা তো একদম বন্ধ হয়ে যায়নি, সেমিস্টারটা চলবে, অবশ্যই চলবে। এদিকে দেখা যায় মুক্তি বারবার অ্যাপ্রিসিয়েট করতে থাকে আর ইশারা দিয়ে বলতে থাকে, তোমাদের কাজ তোমরা চালিয়ে যাও, বেশ হচ্ছে, দারুণ হচ্ছে, এভাবে এভাবে কাজ করতে হবে। তখনই অখিলেশ ও রুদ্র বলতে থাকে, চিন্তা করবেন না, আমরা আমরা আপনাদের জানিয়ে দেব, একদিন আমাদের সময় দিন, এরপরে আমরা সবটা জানিয়ে দেব। কি করে পরীক্ষার দিনটা একদম এগিয়ে আনা যায় সেটা আপনাদের আমরা বলবো। প্লিজ এবার আপনারা আসুন। এভাবে এভাবে বাড়ির মধ্যে এসে সিন ক্রিয়েট করবেন না, এটা ভদ্রলোকের বাড়ি, এখানে এখানে সিন ক্রিয়েট করা কোনোভাবে মানায় না। এরপরে দেখা যায় মোহিনী বলতে থাকে, আমি একটা কথা বলতে চাই, সবাই তো চলে গেল, এবার এবার আমি একটা কথা বলতে চাই, যেটা যেটা তোমরা অন্যভাবে নিতে নিতে পারো, কিন্তু কিন্তু কথাটা আমি তোমাদের পাশে দাঁড়ানোর জন্যই বলছি, আমি কিন্তু তোমাদের হার্ট করার জন্য বলছি না। এরপরে দেখা যায় রশ্মিকা কম্পাসকে বলতে থাকে, কি বলবে এই মেয়েটা, এই মহিলাটি আবার কি বলার জন্য যে জেঠুমনির কাছে যাচ্ছে বলো তো ছোট বৌদি। এরপরে এরপরে মোহিনী বলতে থাকে, আচ্ছা এখন তো দেখছেন যে বিহান নেই আর কলেজের অবস্থাও খারাপ, তাই আমি ভাবছিলাম কি ওই বিহানের চেয়ারটা তো ফাঁকা রাখলে এমন হবেই, বিহানের চেয়ারটাতে যদি অরিনকে বসানো যায়, অরিন কিন্তু দায়িত্বটা খুব ভালো পালন করতে পারবে, কারণ কারণ ওই চেয়ারটা শুধুমাত্র একজন বিশ্বস্ত মানুষের জন্যই ছেড়ে দেওয়া হবে। কারণ কারণ বিহান বিহান আমাদের বাড়ির লোক ছিল, আর অরিনও কিন্তু আপনাদের পরিবারেরই একজন। বিহান যদি সবকিছু সামলাতে পারে, অরিনও সামলাতে পারবে, আর ওটা ওটা বাইরের লোকের হাতে ছেড়ে দিলে আপনাদেরই ক্ষতি। তাই আমি ভাবছিলাম যে অরিনকে যদি ওই চেয়ার এনে বসা যেত, তবে তবে কিন্তু সবকিছু ঠিকঠাক হয়ে যেত। তা না হলে দেখতেই তো পাচ্ছেন স্টুডেন্টদের ফ্যামিলির লোকজন কিরকম ঝামেলা করছে, ওদের গার্ডিয়ানরা কিরকম করে বাড়িতে এসে ঝগড়া করে যাচ্ছে। তখনই অখিলেশ অবাক হয়ে যায়। এরপরে মোহিনী বলতে থাকে, আপনারা আপনারা ভাববেন না যে আমি সুযোগ নিয়ে এরকম কথা বলছি, আমি শুধু আপনাদের পাশে দাঁড়াতে চেয়েছি। কি জান, তুমি পারবে না কলেজটা সামলাতে? তখনই অরিন বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ আমি একদম পারবো, কেন পারবো না, অবশ্যই পারবো। আমার পরিবারে সবাই তো ব্যবসায়িক, তাই না? সবাই যদি পারে আমি কেন পারবো না? এরপরে মোহিনী অখিলেশকে বলতে থাকে, এবার এবার আপনি ডিসিশন নিন কি করবেন। আর তা না হলে পরীক্ষার জন্য তো ক্রমশ চাপ বেড়েই যাচ্ছে, দেখতেই তো পাচ্ছেন রাস্তাঘাটে কি একটা অবস্থা, কি একটা সিনক্রিয়েট তৈরি হচ্ছে। তখনই এই কথা শুনে দেখা যায় অখিলেশ অবাক হয়ে যায়। অখিলেশ বলতে থাকে, আমি যাচ্ছি তোর জেম্মার কাছে শুনতে, তোর জেম্মার সঙ্গে কথা বলছি। তখনই অরিন বলতে থাকে, কেন কেন জেঠুমনি, জেম্মা কি তোমাকে বকবে? তুমি নিজে নিজেই ডিসিশন নিতে পারো না? তুমি কি নিজে নিজেই আমাকে পারমিশন দিতে পারো না? জেম্মার কাছে কেন শুনতে হবে? তখনই অখিলেশ বলতে থাকে, ঠিক আছে, কাল থেকে তুই জয়েন করিস। এই বলে অখিলেশ চলে যায়। অখিলেশের মনের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়ে যায়, একটা একটা চাপা কষ্ট তৈরি হয়ে যায়। এদিকে মোহিনী হাসতে থাকে আর বলতে থাকে, যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনটাই হয়েছে। এবার শুধু পুরোটা আমার হাতের মুঠোয় আনার পালা। সবকিছু আমি আমার হাতের মুঠোয় আনবো, সবার সামনে আনবো। এরপরে দেখা যায় কম্পাসের ফোন বাজতে থাকলে কম্পাসে বলতে থাকে যে এই লোকটা নিজেই বলেছে যে যখন তখন ফোন করবে না, আবার দেখো নিজে নিজেই ফোন করছে। এদিকে দেখা যায় মুক্তি বলছে, আমি এটা বুঝতে পারছি না অভিজ্ঞান বাবু, এটা কি করে সম্ভব? এটা তো কোনোভাবে মেনে নেওয়া যায় না। আপনি বুঝতে পারছেন কম্পাস কম্পাস কতটা ধুরন্ধর হলে এরকম কাজ করতে পারে? ও কিন্তু বিহান অব্দি পৌঁছে গিয়েছিল। আপনি আপনি দরকার হলে বিহানকে মেরে দিন, আমার কোনো আপত্তি নেই, কোনো আমি ঝামেলা করব না, আপনি বিহানকে মেরে দিন, তা না হলে আমাদের নিজেদের মরতে হবে। তখনই অভিজ্ঞান দত্ত বলতে থাকে, এটা এটা কোনোভাবেই সম্ভব না, আমি কোনোভাবে বিহানকে মারতে পারবো না, কারণ কারণ বিহানের মৃত্যুটা কোনোভাবেই মোনালিসা মেনে নিতে পারবে না। মোনালিসা ওকে নিজের থেকেও বেশি ভালোবাসে। যদি মোনালিসা জানতে পারে যে বিহানের কিছু হয়েছে, তবে আমার নাতনিটাকে বাঁচানো অসম্ভব হয়ে দাঁড়াবে মুক্তি। তাই আপনি এরকম কথা মুখেও আনবেন না। তখনই মুক্তি বলতে থাকে, কিন্তু আপনি বুঝতে পারছেন না, যদি আপনি আপনার নাতনির কথা ভাবেন তবে কিন্তু আমাদের মরতে হবে, আমাদের কিন্তু জেলের হাজত খাটতে হবে। এরপরে অভিজ্ঞান দত্ত বলতে থাকে, আমি সবকিছু ব্যবস্থা করছি, কিচ্ছু করতে হবে না, ওই কম্পাসকেও আমি দেখে নেব। তখনই মুক্তি বলতে থাকে, ওদেরকে এমন একটা পানিশমেন্ট দিতে হবে যেটা দেখে ওরা সারাটা জীবন ভয় পাবে, কখনো
কখনোই মুক্তি বাসু ও অভিজ্ঞান দত্তের পিছনে লাগতে আসবে না। এরপরে ও দেখা যায় মুক্তি বলতে থাকে, আপনি আপনি কেন এভাবে হাত গুটিয়ে বসে আছেন বলুন তো? আপনি অতি অতি তাড়াতাড়ি আপনি গিয়ে বোর্ড মিটিং এ অ্যাটেন্ড করেন আর ওখানে ওখানে নিজের একটা জায়গা তৈরি করে নিন। আর সেখান থেকে আপনি আপনি আমাকে একটা ইমেল পাঠাবেন আর সেটা অ্যাকসেপ্ট করে আমিও বোর্ড মিটিং এ ঢুকে যাব। এরপরে এরপরে দেখা যাবে যে আস্তে আস্তে ওদের সমস্ত সম্পত্তি আমরা গ্রাস করে নেব। আমাদের আমাদের একটুতে হবে না, আমাদের পুরোটাই চাই, পুরোটাই লাগবে আমাদের। এ কথা শুনে অভিজ্ঞান দত্ত বলতে থাকে, চিন্তা করবেন না মুক্তিদেবী, সবকিছু ঠিকঠাক হবে। এদিকে এদিকে কম্পাস বলতে থাকে, কি ব্যাপার, আপনি তো বলেছেন বাড়িতে হুটহাট কথা না বলতে, আবার কেন ফোন করছেন? তখনই প্রান্তিক বলতে থাকে, তুমি তুমি আমার সঙ্গে 1 ঘন্টার মধ্যে দেখা করবে, একটু একটু আর্জেন্ট আছে। কথা শুনে অবাক হয়ে যায় কম্পাস। কম্পাস বলতে থাকে, এসবের মানে কি? কি আপনি কি কোনোভাবে বিহান স্যারের কোনো খোঁজ পেয়েছেন? বলুন না, বিহান স্যার কোথায়? আপনি কি জানতে পেরেছেন বিহান স্যারকে কোথায় রাখা হয়েছে? তখনই দেখা যায় প্রান্তিক বলতে থাকে, এত কথা ফোনে বলা যায় না, তুমি তুমি চলে এসো, তারপরে কথা হবে। এদিকে দেখা যায় অভিজ্ঞান দত্ত মুক্তিকে বলছে, আমি যে করি হোক সবকিছু ঠিকঠাক করে নেব, চিন্তা করবেন না। আমি আমি এমন এমন ব্যবস্থা করব যে বোর্ড মিটিং এ চেয়ারপারসনের কথায় মত না দিয়ে ওরা সবাই আমাকে আমাকে প্রাধান্য দেবে, আমাকেই ওরা সবাই মিলে সিলেক্ট করে নেবে। এ কথা শুনে অবাক হয়ে যায় মুক্তি। মুক্তি বলতে থাকে, এমনটাই করতে হবে, তা না হলে ওদের সম্পত্তি আমরা হাতাতে পারবো না। আমাদের আমাদের একটু চাই না, পুরোটাই পুরোটাই চাই। এদিকে দেখা যায় কম্পাস বলতে থাকে, বলুন না, কোনোভাবে কি বিহান স্যারের খোঁজ পেয়েছেন? ঠিক তখনই প্রান্তিক বলতে থাকে, বললাম তো, এত কথা ফোনে বলা যায় না, সামনাসামনি কথা বলো, তারপরেই সবটা জানতে পারবে। এই বলেই প্রান্তিক ফোনটা কেটে দেয়। তখনই কম্পাস অনেক কিছু বললে প্রান্তিক এদিকে ফোন কেটে দিয়ে বলতে থাকে, মেয়েটা মেয়েটা সত্যি কেমন যেন ইন্টারেস্টিং। এদিকে দেখা যায় কম্পাস কম্পাস বলতে থাকে, এই লোকটাকে কিছুতেই কিছুতেই আমি বুঝতে পারি না, এভাবে কেন কেন ফোন কথা না বলে কথার মাঝখানে ফোন কেটে দেয় জানি না।